আজকে আমরা ইনভেস্টিং নিয়ে এমন একটা দিক দেখব যেটা নিয়ে খুব বেশি কথা হয় না। মানে কোন স্টক কিনবেন সেটা তো সবাই বলে, কিন্তু কোন স্টকগুলো থেকে ১০০ হাত দূরে থাকতে হবে সেটা জানা কিন্তু আরও বেশি জরুরি। কারণ দিন শেষে সফল বিনিয়োগ শুধু সেরাটা কেনার ওপর নয়, বরং সবচেয়ে খারাপটা এড়িয়ে চলার ওপরও নির্ভর করে। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা কথা। আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের উৎসাহ দিন। আর ভবিষ্যতের সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন, সব আপডেট সেখানেও পেয়ে যাবেন। একজন স্মার্ট ইনভেস্টর কিন্তু শুধু লাভ খোঁজেন না, বরং লোকসানের ঝুঁকিগুলো আগে থেকেই চিনে রাখেন। আজ আমরা ঠিক সেই সব লুকানো ঝুঁকিগুলো নিয়েই কথা বলবো, যা একটা দেখতে সুন্দর পোর্টফোলিওকেও ভেতর থেকে নষ্ট করে দিতে পারে। তো চলুন আর দেরি না করে প্রথম ঝুঁকিটা দিয়েই শুরু করা যাক। আমরা আজ মোট ৫টা এমন বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগ নিয়ে কথা বলবো, যেগুলো বেশিরভাগ সময় বিনিয়োগকারীরা এড়িয়ে যান। আমরা দেখব কিভাবে রাজনৈতিক কানেকশন একটা কোম্পানিকে ঝুঁকিপূর্ণ করে তোলে, কিভাবে ফোকাস হারিয়ে কোম্পানিগুলো নিজেদেরই ক্ষতি করে, আর এমন আরও কিছু বিষয় যা আপনার কষ্টার্জিত মূলধনকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। তো আমাদের তালিকার একদম প্রথমে আছে সেই সব কোম্পানি যাদের ভালো মন্দ বাজারের চেয়েও বেশি নির্ভর করে ক্ষমতার রাজনীতির ওপর। প্রথম দেখাতে হয়তো এগুলোকে দারুণ সুযোগ বলে মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে এই কোম্পানিগুলো একটা ডাবল এজড সোর্ডের মতো, মানে দুদিকেই ধার। এখানে ঝুঁকির চক্রটা খেয়াল করলেই বুঝবেন। যখন একটা সরকারের সাথে কোনো কোম্পানির ভালো সম্পর্ক থাকে, তখন দেখবেন সেই কোম্পানির ব্যবসা রকেটের গতিতে বাড়ছে, বড় বড় কন্ট্রাক্টও পেয়ে যাচ্ছে খুব সহজেই। কিন্তু যেই ক্ষমতার পালাবদল হলো, অমনি খেলা ঘুরে যায়। নতুন সরকার আসে, তদন্ত শুরু হয়, আগের চুক্তিগুলো বাতিল হয়ে যেতে পারে, আর শেয়ারের দাম তো হু হু করে পড়তে থাকে। এই ঝুঁকিটা পুরোপুরি একজন ইনভেস্টরের নিয়ন্ত্রণের বাইরে, আর এটাই সবচেয়ে ভয়ের ব্যাপার। চলুন এবার আমাদের দ্বিতীয় ফাঁদটা নিয়ে কথা বলা যাক। এটা এত কমন একটা ভুল যে কিংবদন্তি ইনভেস্টর পিটার লিঞ্চ এর একটা মজার নামও দিয়েছেন, ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন না, কিন্তু ডাইভার্সিফিকেশন। সহজ কথায়, যখন একটা কোম্পানি তার মূল ব্যবসা, যেটা সে সবচেয়ে ভালো পারে, সেটা থেকে মনোযোগ সরিয়ে সম্পূর্ণ ভিন্ন আর সম্পর্কহীন অনেকগুলো ব্যবসায় টাকা ঢালতে শুরু করে, তখন তাকে বলে ডাইভার্সিফিকেশন। এতে যা হয়, ম্যানেজমেন্টের ফোকাস নষ্ট হয়, টাকা ভুল জায়গায় আটকে যায়, আর শেষমেশ কোম্পানির মূল ব্যবসাটাই ক্ষতিগ্রস্ত হয়। এই পথটা হলো ব্যর্থতার একটা পারফেক্ট রেসিপি। ধরুন বাংলাদেশের খুবই সাকসেসফুল একটা গার্মেন্টস বা আরএমজি কোম্পানি। তারা তাদের লাভ দিয়ে হুট করে একটা লোকসানে চলা ইলেকট্রনিক্স দোকান কিনে ফেলল। ফলাফল কি হলো? যা হবার তাই হলো। ম্যানেজমেন্টের মনোযোগ ২ ভাগ হয়ে গেল, মূলধন আটকে গেল ভুল জায়গায়, আর অবহেলার কারণে যে গার্মেন্টস ব্যবসাটা এত ভালো চলছিল সেটাও খারাপ করতে শুরু করলো। মনে রাখবেন, আসল ডাইভার্সিফিকেশন হওয়া উচিত আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে, কোনো একটা কোম্পানির ভেতরে নয়। এই যে ফোকাস নষ্ট হওয়ার কথা বললাম, এটারই আরেকটা রূপ হলো যখন কোম্পানিগুলো শুধু আয় বা রেভিনিউ বাড়ানোর পেছনে ছোটে, লাভ হচ্ছে কিনা সেদিকে তাদের কোনো খেয়ালই থাকে না। তাদের একমাত্র মন্ত্র হয়ে দাঁড়ায় গ্রোথ অ্যাট এনি কস্ট, মানে যে কোনো মূল্যে ব্যবসা বাড়াতে হবে। এই সব কোম্পানিকে যখনই লাভের কথা জিজ্ঞেস করা হয়, ওদের একটা বাঁধাধারা উত্তর থাকে, আরে আমরা তো নতুন একটা খাতে ব্যবসা বাড়িয়ে কোম্পানির ভ্যালু তৈরি করছি। এটা আসলে বর্তমানের লস থেকে মনোযোগটা সরিয়ে ভবিষ্যতের একটা অনিশ্চিত স্বপ্নের দিকে ঠেলে দেওয়ার একটা কৌশল ছাড়া আর কিছুই না। সুতরাং একটা কথা পরিষ্কারভাবে বুঝতে হবে, যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্যই হল লাভ করা। লাভ ছাড়া বিশাল রেভিনিউ আসলে শুধু ব্যস্ততা দেখায়, সাফল্য না। আয় যতই বাড়ুক, লাভ না থাকলে লোকসানের গর্তটা কিন্তু দিন দিন কেবল বড়ই হতে থাকবে। এবার আমরা এমন একটা সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলবো, যেটা অনেক সময় চোখেই পড়ে না। এমন একটা ফাঁদ যেখানে কোম্পানি ভালো করলেও বিনিয়োগকারীরা কিন্তু ঠিকই ক্ষতির শিকার হন, আর সেটা হলো ইকুইটি ডাইলিউশন আর অতিরিক্ত ঋণ। পুরো খেলাটা নির্ভর করে একটা ছোট্ট মেট্রিকের ওপর, ইপিএস বা আর্নিংস পার শেয়ার। মানে কোম্পানির মোট লাভকে যদি তার মোট শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে শেয়ার প্রতি কত লাভ হলো সেটাই ইপিএস।
শুধু একটা উদাহরণ ভাবুন, একটা কোম্পানি শেয়ার ছিল 10 কোটি, তারা খালি টাকা তোলার জন্য নতুন নতুন শেয়ার ছাড়তে থাকল। কয়েক বছরে সেই 10 কোটি শেয়ার হয়ে গেল 50 কোটি, মানে 5 গুণ বেড়ে গেল। এখন কোম্পানির লাভ যদি একই থাকে, তার মানে আপনার প্রতিটা শেয়ারের ওপর লাভের ভাগটাও কিন্তু 5 গুণ কমে গেল। কোম্পানির আকার হয়তো বড় হচ্ছে, কিন্তু আপনার মালিকানার টুকরোটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এমন কোম্পানি খুঁজতে হবে যারা নিজেদের টাকায় চলতে পারে। যখন কোনো কোম্পানি নিজের টাকা দিয়ে বাজার থেকে শেয়ার কিনে নেয় বা বাইব্যাক করে, তখন মোট শেয়ার সংখ্যা কমে যায় আর বাকি শেয়ারগুলোর দাম বেড়ে যায়। এটা একটা দারুণ পজিটিভ সিগন্যাল। আর অন্যদিকে যারা বারবার রাইটস ইস্যু বা এফপিও করে আপনার আমার কাছে টাকা চাইতে আসে, তারা আসলে আমাদের মালিকানা কমিয়ে দিচ্ছে। এটা একটা বড় রেড ফ্ল্যাগ। আর সবশেষে আমরা এমন কিছু রিস্ক নিয়ে কথা বলবো যা আসলে কোম্পানির ভেতরে না, বরং পুরো ইন্ডাস্ট্রির কাঠামোতেই থাকে। একে বলা যেতে পারে কাঠামোগত দুর্বলতা। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, একটা ইন্ডাস্ট্রিতে বিক্রেতা অনেক, মানে প্রতিযোগিতা প্রচণ্ড, কিন্তু তাদের সবার ক্রেতা মাত্র একজন বা হাতে গোনা কয়েকজন, যেমন ধরুন সরকার। তখন কি হয়? বিক্রেতাদের দর কষাকষির কোনো ক্ষমতাই থাকে না। ক্রেতা যে দাম বলবে সেই দামেই তাদের জিনিস বেচতে হবে, ফলে লাভের মার্জিন একদম কমে আসে। আর ঠিক এই কারণে সরকারি মালিকানাধীন অনেক কোম্পানিতে ইনভেস্ট করাটা রিস্কি হতে পারে। দেখুন, তাদের লক্ষ্য কিন্তু আমার লক্ষ্যের সাথে মেলে না। তাদের মূল উদ্দেশ্য হতে পারে সামাজিক কোনো কাজ করা, কর্মসংস্থান তৈরি করা বা রাজনৈতিক কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা। আর একজন শেয়ার হোল্ডার হিসাবে আপনার উদ্দেশ্য হলো লাভ করা, কোম্পানির শেয়ারের দাম বাড়ানো। এই দুই উদ্দেশ্যের মধ্যে প্রায়ই একটা সংঘাত তৈরি হয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই 5 ধরনের কোম্পানিকে যদি আমরা চিনে বাদ দিতে পারি, তাহলে কিন্তু শুধু লোকসান এড়ানো নয়, বরং একটা শক্ত পোর্টফোলিওর ভিত তৈরি করা সম্ভব। এটা হলো ডিফেন্স খেলে অ্যাটাকে যাওয়ার মতো। এখন নিজেকেই প্রশ্নটা করে দেখুন, এই ঝুঁকিপূর্ণ স্টকগুলোকে যদি আপনার পোর্টফোলিও থেকে আজই বাদ দিয়ে দেন, তাহলে এর ভিত্তিটা আসলে কতটা মজবুত থাকবে?